আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ এই অধ্যায়টি আমরা চতুর্থ যে পাঠটি রয়েছে অর্থাৎ গৃহপালিত পশুর পুষ্টি উপাদান সেটি নিয়ে আমরা আলোচনা করব। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি উদ্ভিদের পুষ্টি উপাদান। তোমরা সেখানে দেখেছো যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদান রয়েছে, যেটিতে কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন হয়, কিছু আছে তুলনামূলক কম পরিমাণে লাগে। বাট সবগুলো উপাদান উদ্ভিদের বৃদ্ধির জন্য, স্বাভাবিক যে বৃদ্ধি এটির জন্য অবশ্যই অত্যাবশ্যকীয়। ঠিক তেমনিভাবে উদ্ভিদের ন্যায় আমরা যারা মানুষ প্লাস আমরা যারা পশু রয়েছে, গৃহপালিত যে পশু, এদেরও কিন্তু স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য দেহের ক্ষয় পূরণ, দেহের নানান কার্যাবলী, শারীরবৃত্ত যে প্রক্রিয়া আছে এর জন্য কিন্তু খাবারের দরকার। অর্থাৎ খাবারের মধ্যে যে পুষ্টি উপাদান রয়েছে সেগুলোর অবশ্যই উদ্ভিদের প্রাণীর গৃহপালিত পশুর বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করতে দরকার হয়। তো আজকে আমরা সেগুলি সম্পর্কে আলোচনা করব যে গৃহপালিত পশুর পুষ্টি উপাদানগুলো কী এবং সেগুলোর কার্যকারিতা সম্পর্কে, সেই পুষ্টি উপাদানের কার্যকারিতা সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলে যাই আমরা আমাদের টেক্সট বুক, আমাদের মূল বইতে চলে যাই। পৃষ্ঠা নম্বর হচ্ছে 42। দেখো পার্ট 4, গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। মানুষ বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। দৈহিক বৃদ্ধি, পুষ্টি সাধন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধের জন্য খাদ্যের সকল পুষ্টি উপাদান থাকা আবশ্যক। গৃহপালিত পশুর খাদ্যে 6টি পুষ্টি উপাদান থাকা দরকার। পুষ্টি উপাদান 1, আমিষ। পুষ্টির উৎস: ডাল, খোল, খৈল, শুটকি, মাছের গুঁড়া, রক্ত ইত্যাদি। আর পুষ্টির কার্যকারিতা: দেহকে সুস্থ সবল রাখতে সহায়তা করে, দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন করে। তো আমি আগে প্রথমেই বলে রয়েছি যে উদ্ভিদের যে দৈহিক বৃদ্ধি, যে একটি পশু প্রতিনিয়ত ক্রমাগত বা প্রতিনিয়ত যে বৃদ্ধি হচ্ছে তার যে পুষ্টির যে সাধন বা ক্ষয় পূরণ, অর্থাৎ সে কাজ করতে যখন একটি পশু যখন কাজ করে বা বিভিন্ন শারীরবৃত্ত প্রক্রিয়া সম্পন্ন করে, আমরা যদি একটি গরুর কথা বলি, যখন সে একটি যখন তাকে দিয়ে কৃষিকাজের কথা যদি আমরা বলি যে হালের কাজ করানো হয়, তখন কিন্তু তার বিভিন্ন পেশি কাজ করে, বিভিন্ন অর্গান কাজ করতে থাকে। এর ফলে দেখা যাচ্ছে তার একটা ক্ষয় দেখা যায় কোনো একটা অঙ্গাণে, কোনো একটা টিস্যুর বা কোনো একটা পেশির। তো এই যে ক্ষয় পূরণটি, এই পূরণের জন্য এবং রোগ প্রতিরোধ, অর্থাৎ বাইরে থেকে কোনো বহিরাগত ক্ষতিকারক জীবাণু যাতে দেহের ভিতরে প্রবেশ করলে সাথে সাথে যেন পশু তার নিজের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা সেটি দিয়ে যেন সেটিকে প্রতিহত করতে পারে, এই প্রতিরোধ ক্ষমতা, এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য অবশ্যই উদ্ভিদের পশুর বা গৃহপালিত যে পশু রয়েছে তাদের বিভিন্ন পুষ্টি উপাদানের দরকার আছে। তার প্রথমটি হচ্ছে আমিষ। যে আমিষের পুষ্টি উৎসগুলো দেখো, আমিষ পুষ্টি উৎসের মধ্যে রয়েছে ডাল, খৈল, এবং রয়েছে রক্ত। তো এই আমিষ জাতীয় যে খাবার রয়েছে তার মধ্যে দেখো যে ডাল, খোল এবং হচ্ছে শুটকি মাছের গুঁড়া, সামুদ্রিক তোমরা জানো সমুদ্র, আমাদের সমুদ্র সৈকত যেখানে রয়েছে, তোমরা যদি কখনো সেন্ট মার্টিন যে আমাদের দ্বীপটি আছে সেখানে প্রচুর পরিমাণে শুটকি পাবা। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন জায়গায় তোমরা শুটকি পাবা। তো সেই শুটকি মাছের যে গুঁড়াগুলো পাউডার করা বা মাছের কাটার গুঁড়া বলতে পারো, সেটার মধ্যে তারপর হচ্ছে রক্ত, অথবা রক্তকে শুকিয়ে রক্তের মধ্যে বিভিন্ন প্রকার, তোমার শিক্ষার্থী বন্ধুরা জানো যে আমরা যে বিভিন্ন রকমের খাবার খাই, এটি খাবার খাওয়ার পর এটি বিভিন্ন মেটাবলিক কাজ সম্পাদন করার পর পুষ্টি যেটি আছে, এই পুষ্টি উপাদানগুলো কিন্তু শিক্ষার্থীর মধ্যে রক্তের মধ্যে মিশে যায়। তো এই রক্তের মধ্যেও অনেক পুষ্টি উপাদান থাকে, প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান সেটি কিন্তু রক্তের মধ্যে মিশে থাকে, মিশ্রিত অবস্থা থাকে।
এই জন্য হচ্ছে যে এই রক্ত আমিষ উৎস হিসাবে কাজ করে। আর ডাল তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন রকমের ডাল আছে, মটরের ডাল, খেসারির ডাল, মাসকলাইয়ের ডাল। আর খোল হচ্ছে যে আমরা তেল জাতীয় যে শস্যগুলো আছে, আমরা যদি সরিষার কথা বলি, সরিষার বীজ থেকে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তেল উৎপাদন করা হয়। তো বীজ উৎপাদন করার পর বীজ থেকে তেল উৎপাদন করার পর বাকি যে অংশটি থাকে সেটি খোল হিসাবে ব্যবহার করা যায়। তো এগুলো হচ্ছে, এগুলো উৎস হিসাবে কাজ করে। আমরা এরপর যদি এর কার্যাবলী দেখি, দেখো আমিষের যে কাজ রয়েছে সেটি হচ্ছে দেখো, আমিষ জাতীয় যে খাবার দেহকে সুস্থ এবং সবল রাখতে সহায়তা করে, দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন করে। অর্থাৎ একটি পশু যে সুস্থ এবং সবল, এটিকে স্বাস্থ্যবান করার জন্য, এবং আমিষ জাতীয় খাবার অন্যতম কাজ হচ্ছে যে একটি যে সেটা উদ্ভিদের ক্ষেত্রে হোক বা আমরা প্রাণীর ক্ষেত্রে বলি, যে স্ট্রাকচার, কাঠামোগত যে দৃঢ়তা সেটি প্রদান করতে সাহায্য করে। তো যদি একটি পশু সঠিক মাত্রায় বা সঠিক পরিমাণে যদি সে আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকে, তাহলে যে এটির যে স্ট্রাকচার, কাঠামোগত যেটি, সেটি সঠিকভাবে তৈরি হবে, এবং যার ফলে দেহটি, ওই পশুটির দেহ সুস্থ এবং সবল থাকবে। এবং দেহের যে ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন সেটি করতে সাহায্য করে হচ্ছে আমিষ। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে শর্করা। তোমরা জানো যে শর্করা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। দেখো এটি কি কি উৎসের মধ্যে আছে। শর্করা জাতীয় এই খাবার উৎসের মধ্যে রয়েছে, দেখো, গম, ভুট্টা, খড়, চালের কুড়া এবং হচ্ছে ঝোলা গুড়। এগুলো হচ্ছে উৎস। অর্থাৎ এই গম জাতীয় বা গম বা চালের কুড়া, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, যে ধান ভাঙার পর, ধান যখন মেশিনে ভাঙানো হয়, তো হচ্ছে চালটা বেরিয়ে আসে, এবং চাল বাদে বাকি যে অংশ, অর্থাৎ ধানের উপরে, চাওয়ালের উপরে যে খোলসটা থাকে, যেটি দ্বারা আবৃত অবস্থা থাকে, সেটি হচ্ছে ওই অংশটি চালের কুড়া হিসাবে ব্যবহার করা হয়। তারপর ভুট্টা, তোমরা জানো, তোমরা যারা গ্রামে থাকো তোমরা অবশ্যই এই ভুট্টার সাথে পরিচিত আছে। এবং খড়, অর্থাৎ ধান জমি থেকে কেটে নিয়ে আসার পর, মাড়াই করার পর, অর্থাৎ ধান এবং ধান গাছ, এটি হচ্ছে সেপারেট করার পর ধান গাছের যে অংশটি রয়ে যায় সেটি পরবর্তীকে শুকিয়ে, রোদে শুকিয়ে খড় হিসাবে ব্যবহার করা হয়। আর এছাড়া হচ্ছে ঝোলা গুড়, অর্থাৎ আমরা গুড় তৈরির যে মিল আছে, এই মিলগুলোতে দেখা যায় যে একদম সবশেষে যে গুড়টি থাকে, অর্থাৎ আমরা যদি আখ বলি, আখ থেকে গুড় তৈরি করার পর একদম সবশেষে যে গুড়টি থাকে সেটি হচ্ছে ঝোলা গুড়। এটি হচ্ছে আমাদের শর্করা উৎস হিসাবে কাজ করে। এবং এর কাজ কি দেখো,
দেহে শক্তি বৃদ্ধি, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেটি আছে যে শর্করা সরকারি খাবারের কার্যাবলীর মধ্যে রয়েছে প্রথমেই দেহের শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন অর্থাৎ কাজ আমাদের যখন আমরা প্রতিনিয়ত কাজ করি অনেক খাবার খাই, খেতে গেলে আমাদের তাপ উৎপাদন করা দরকার খাবারগুলোকে গলানোর জন্য, খাবারগুলোকে ভাঙার যদিও সেখানে বিভিন্ন প্রকার এনজাইমেটিক বিক্রিয়া চলে, কিন্তু তার পাশাপাশি আমাদের তাপ উৎপাদন করা দরকার যেহেতু যে কোনো আমাদের দেহের যে বিভিন্ন মেটাবলিজম প্রক্রিয়া হয় অর্থাৎ আমরা বিভিন্ন রকমের খাবার খাই, সেটা শর্করা হতে পারে, সেটা আমিষ হতে পারে, সেটি চর্বি হতে পারে। তো এই খাবারগুলো যে প্রক্রিয়ায় আমাদের দেহে হজম হয়ে থাকে সেটিকে আমরা মেটাবলিজম বলি। তো এই মেটাবলিজম প্রক্রিয়ায় শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন প্রকার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এখানে সংঘটিত হয় এবং এক্ষেত্রে হচ্ছে তাপ উৎপাদন হয়। সে তাপ উৎপাদন হতে সাহায্য করে আমাদের শর্করাজাত খাবারগুলো অর্থাৎ লাইক হিউম্যান মানুষের মতন উদ্ভিদের দেখো পশুর দেহ একই প্রক্রিয়া পরিচালিত হয়, অর্থাৎ সে পশুর দেহ শক্তি বৃদ্ধি, তাপ উৎপাদন এবং সংরক্ষণ করে এবং দেহের বৃদ্ধি এবং কর্মক্ষমতা বাড়ায়, অর্থাৎ পশুর কাজ করার যে দক্ষতা বা কাজ করার যে পরিমাণ বা কাজ করার স্কিল না সেটি বাড়াতে সাহায্য করে সেটি, অর্থাৎ যত বেশি শর্করাজাত খাবার থাকবে তত আমরা ওই পশুটিকে দ্বারা ওই গৃহপালিত পশু দ্বারা বেশি আমরা কাজ করে নিতে পারবো এবং কোষ্ঠকাঠিন্য হিসাবে কাজ করবে। কোষ্ঠকাঠিন্য হিসাবে কাজ করে না, কোষ্ঠকাঠিন্য দূর করে এখানে শিক্ষার্থী বন্ধুরা। কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে অনেক সময় এটি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা, মানুষের মতন পশুদের হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য হচ্ছে যে মল ত্যাগ করতে গেলে সমস্যা ফিল করা, অর্থাৎ খুব সহজে দেহ থেকে মল অপসারিত হয় না, সেটি খুব ধীরে ধীরে হয় এবং খুব আস্তে আস্তে হয় এবং সময় লাগে। তো এই যে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটি, এটিও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সরকারজাত খাবার যদি যথাযথভাবে যদি খাওয়া হয়, প্রয়োজনীয় অনুপাতে যদি গ্রহণ করা হয়, তাহলে এই যে সমস্যাটি যেটি আছে কোষ্ঠকাঠিন্যতা, এটিও দূর করা সম্ভব হবে। এরপরে চলে যাচ্ছে আমাদের চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ। এর মধ্যে দেখো এই পুষ্টির উৎস হিসাবে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা খৈল, সয়াবিন, বাদাম, সূর্যমুখী, দুধ এবং মাছের তেল, বিভিন্ন মাছের তেল। এবং এটিও যেটি করে যে দেহের তাপ এবং হচ্ছে কর্মশক্তি বৃদ্ধি করে এবং চামড়ার মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ প্রতিরোধ করে। এটি একটি অর্থাৎ শর্করা জাতীয় খাবার এবং চর্বি জাতীয় জাতীয় খাবারের একটা জায়গাতে মিল রয়েছে, অর্থাৎ এরা প্রত্যেকে তাপ এবং কর্মশক্তি বৃদ্ধি করে। তবে একটি যেটি একটি স্পেসিফিক নির্দিষ্ট একটি পয়েন্ট, সেটি হচ্ছে চর্বি বা স্নেহজাতীয় খাবারের ক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে উদ্ভিদের পশুর উপরে যে চামড়া রয়েছে যেটি তারা কভার করা থাকে পশুর দেহ, সেই চামড়ার মসৃণতা বৃদ্ধি করতে এবং চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে হচ্ছে এই স্নেহজাতীয় খাবার। তো এটি কিন্তু একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য যেটি কিন্তু আমরা শুধুমাত্র স্নেহজাতীয় খাবারের ক্ষেত্রেই পেয়ে থাকি। তো আমরা যদি লিখি চর্বি,
উৎসের মধ্যে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো কি কি উৎস থেকে আমরা পেয়ে থাকি। খোল, সয়াবিন, বাদাম, দুধ এবং মাছের তেল। এবং এর যে কার্যাবলীর মধ্যে রয়েছে চামড়ার মসৃণতা বৃদ্ধি করে এবং হচ্ছে চর্মরোগ অর্থাৎ পশুর দেহের উপরে অনেক সময় অনেক রকম রোগ হয়ে থাকে, চর্মঘটিত রোগ, সেই চর্মরোগ প্রতিরোধ করতে সেটিতে সাহায্য করে। তো এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চর্বি বা স্থিরজাত খাবার, যে চামড়ার উপরে যে মসৃণতা অর্থাৎ এটি মসৃণতা বৃদ্ধি করে এবং চর্মরোগ প্রতিরোধ করে। এরপর আমরা চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা ভিটামিন। দেখো এটা তোমরা জানো সাধারণত ফল ফল বা বিভিন্ন শাকসবজির মধ্যে হচ্ছে ভিটামিন থাকে। তো এখানে এটি লেখা আছে বিভিন্ন কাঁচা ঘাস, ফলমূল, শাকসবজির খোসা এবং গাছের পাতা এটি হচ্ছে ভিটামিন উৎস হিসেবে কাজ করে। এবং দেখো ভিটামিনের যে কাজ, চামড়া, হাড়, দাঁতের গঠন ও সুস্থতা রক্ষায় ভিটামিন ডি সহায়তা করে এবং ভিটামিন এ রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। তো আমরা চলে যাই আমাদের পরের যে অংশটি আছে সেটা হচ্ছে ভিটামিন। দেখো শিক্ষার্থী বন্ধুরা যে ভিটামিন উৎসের মধ্যে রয়েছে, দেখো কাঁচা ঘাস, ফলমূল, শাকসবজির খোসা। তোমরা অনেক সময় দেখবা যে গরু গৃহপালিত পশুকে কলার যে চোচা বা অথবা আমাদের গৃহস্থ বাড়িতে দেখা যায়, যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে তারা বিভিন্ন শাকসবজি কাটার পর এদের যে চামড়াটি থেকে যায় বা খোসাটি থেকে যায়, যে খোসাটি থেকে যায় সেই খোসা গরুকে খাবার জন্য দেওয়া হয়। এবং এই শাকসবজির খোসা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ভিটামিন উৎস হিসাবে কাজ করে। এবং রয়েছে গাছের পাতা, অনেক সময় গাছকে কাঁঠাল পাতা, এই জাতীয় বিভিন্ন গাছের পাতা খাওয়াতে হয় এবং সেটাও ভিটামিনের উৎস হিসাবে কাজ করে। এবং এর যে কার্যাবলী রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। দেখো কার্যাবলীর মধ্যে রয়েছে প্রথমে যদি আমরা বলি যে হচ্ছে ভিটামিন চামড়া, হাড় ও দাঁতের গঠন ও সুস্থ রাখা ভিটামিন ডি সহায়তা করে।
দেখো, এটি হচ্ছে ভিটামিনের কার্যাবলী, যে চামড়া, হাড় এবং দাঁতের গঠন এবং সুস্থ রাখার জন্য ভিটামিন ডি সহায়তা করে। এবং হচ্ছে আরেকটি যে ভিটামিন এ বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ হিসাবে কাজ করে। তো এই জন্য অবশ্যই আমাদের যে আমাদের যেসব গৃহপালিত পশু রয়েছে তাদের যথেষ্ট পরিমাণে, অর্থাৎ এই যে কাঁচা ঘাস, ফলমূল, শাকসবজি, বিভিন্ন শাকসবজির খোসা এবং গাছের পাতা খেতে দেওয়া উচিত, যাতে করে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এদের এতে এরা খুব সহজেই এদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে সেটি তাদের বাড়ানো যাবে। এরপর আমাদের রয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা খনিজ পদার্থ। তোমরা জানো যে খনিজ পদার্থের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা, লৌহ, ম্যাঙ্গানিজ, কপার ও কবাল্ট, যেটি সাধারণত বিভিন্ন আকরিক থেকে এটি সাধারণত হচ্ছে শোধন করা হয়, বা এটি হচ্ছে আকরিক থেকে এগুলো পাওয়া যায়। তো হচ্ছে যে এর মধ্যে দেখো পুষ্টি উৎস হিসাবে রয়েছে কাঁচা ঘাস, লবণ মিশ্রিত উদ্ভিদজাত খাদ্য, এবং এটি হচ্ছে দেখো দেহের নতুন টিস্যু উৎপাদনে সাহায্য করে, হাড় ও দাঁতের গঠনে পুষ্টি সাধন করে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ ভিটামিনের ছাড়াও ভিটামিনের মতন এটিও হাড়, দাঁতের গঠনে পুষ্টি উপাদান সাহায্য করে। তবে এক্ষেত্রে দুটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কাজ রয়েছে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দেহের নতুন টিস্যু, অর্থাৎ টিস্যু কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা, যখন অনেকগুলো কোষ একই কাজ করে। আমরা যদি আমাদের হার্ট সেল, অর্থাৎ মানুষের কথা যদি বলা হয়, মানুষের হার্ট সেল রয়েছে, অর্থাৎ হৃদপেশি রয়েছে। আমরা যদি বলি মানুষের লিভার পেশি রয়েছে, লিভার টিস্যু রয়েছে, অর্থাৎ এই অনেকগুলো, এখানে অনেকগুলো সেল, অনেকগুলো কোষ একই জাতীয় কাজ করে, তখন তাকে এরকম টিস্যু বলা হয়। তো এই খনিজ পদার্থগুলো দেখো যে আমাদের দেশের নতুন টিস্যু উৎপাদনে সাহায্য করে এবং পাশাপাশি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের খনিজ পদার্থের কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা খনিজ পদার্থের মধ্যে দেখো যে নতুন টিস্যু উৎপাদনের সহায়তা এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধা। এটি কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। যে কোনো কারণে যদি আহ, কোনো জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয়, শরীরে কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত, তো সেখান থেকে রক্ত বেরিয়ে আসে। তো সেই রক্ত দ্রুত সম্ভব, কারণ রক্তের বিভিন্ন প্রকার কালচার, এই রক্তের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম পুষ্টি উপাদান থাকে। এই জন্য যত দ্রুত সম্ভব হচ্ছে সেই রক্ত যাতে বাইরে বেরিয়ে না যায়, অর্থাৎ রক্ত জমা বাঁধে, সেটি কিন্তু একটি সুস্থ সবল পানির বৈশিষ্ট্য। তো সেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে এই খনিজ পদার্থ। যদি কোনো কারণে হচ্ছে এই খনিজ পদার্থের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু রক্ত বাড়তে সময় লাগবে, এবং যার ফলে যেটি হবে যে আহ, রক্তের অপচয় হবে এবং অনেক রক্ত বাইরে চলে যাবে, অর্থাৎ পশুর দেহের বাইরে চলে যাবে। এই জন্য অবশ্যই আমাদের যথাযথ পরিমাণ যতটুকু দরকার সে অনুযায়ী আমাদের এই খনিজ পদার্থ সরবরাহ করতে হবে। এবং সবশেষে যেটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান, যেটি গৃহপালিত পশুর ক্ষেত্রে, সেটা হচ্ছে পানি। এবং এই পানি আমরা সাধারণত পুকুর, খাল, বিল, নদী, গভীর ও গভীর নলকূপের পরিষ্কার বিশুদ্ধ পানি এবং রসালো কাঁচা ঘাসের মধ্যে যথেষ্ট পরিমাণে হচ্ছে এই পানি থাকে। এবং দেখো পানির কী কী কাজ রয়েছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং খাদ্য পরিপাক করতে সাহায্য করে। অবশ্যই, কারণ অনেক সময় খাবারকে দেখা গেছে পিচ্ছিল করতে হয়, সেটি সেই ক্ষেত্রে ছাড়াও, এবং খাবারকে নরম করার ক্ষেত্রে পানির ভূমিকা অনস্বীকার্য। তো এই জন্য হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং খাদ্য পরিপাকে সাহায্য করে, খাদ্যকে দ্রবীভূত করতে, অর্থাৎ খাবারকে মিশাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, দেশের দূষিত পদার্থ মলমূত্র এবং ঘামের আকারে বের করে দেয়। তো পানির ক্ষেত্রে আমরা লিখতে পারি এর কার্যাবলীর মধ্যে।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, পানির যে কাজগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয় পানির মাধ্যমে। সবার আগে যেটি রয়েছে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং খাদ্য পরিপাকে সাহায্য করে। অর্থাৎ খাদ্য আমরা যে কোনো পশু খাবার খাওয়ার পর এটি হচ্ছে সেটি আমিষ জাতীয় খাবার হোক বা শর্করা জাতীয় খাবার হোক বা স্নেহ বা ফ্যাট জাতীয় খাবার, যে খাবারই হোক না কেন, সেটি পাকস্থলীতে যাওয়ার পর হজম প্রক্রিয়া শুরু করতে হয় এবং সেই পরিপাকে সাহায্য করে থাকে হচ্ছে এই পানি। এবং খাদ্যকে দ্রবীভূত করতে, অর্থাৎ খাদ্যকে বিভিন্ন খাদ্যকণা যেটি পশুদেহে প্রবেশ করে সেটিকে পানির সাথে উত্তম রূপে মিশে যেতে হয়, তা না হলে এর হজম প্রক্রিয়াটা বিলম্বিত হয়। তো সেই দ্রবীভূত করতে সাহায্য করে। এবং কোষ্ঠকাঠিন্য যেটি বললাম যে অনেক সময় পশুর ক্ষেত্রে এটি দেখা যায় যে মলত্যাগ করতে এটি সময় নেয়, অর্থাৎ সহজে মলত্যাগ হয় না। তো হচ্ছে এই যে মলত্যাগে যে সময়টা বেশি লাগে বা বিলম্বিত হয়, এই কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তারপর হচ্ছে দেশে দূষিত পদার্থ মলমূত্র এবং হচ্ছে গামের আকারে বেরিয়ে যায়। অর্থাৎ যে বিভিন্ন প্রকার উদ্ভিদ যেমন পানি, পশু যখন বিভিন্ন পানি গ্রহণ করে, তো এই পানি কিন্তু বিভিন্ন প্রকার, আমি যেটি বলেছি যে বিভিন্ন হজম প্রক্রিয়া এবং উদ্ভিদের বিভিন্ন শারীরিক পশুর বিভিন্ন শারীরিক প্রক্রিয়া সুসম্পন্ন করতে হচ্ছে যে এই পানি ব্যবহার করা হয়। এবং এরপরে ব্যবহৃত পানি দেখা গেছে যে বিভিন্ন দূষিত পদার্থের সাথে মিশে যায় এবং সেটি মলমূত্র এবং হচ্ছে ঘামের আকারে বের হয়ে যায়। অর্থাৎ আমাদের এই বিভিন্ন বিপাকীয় কার্যাবলী সুসম্পন্ন করার পর যেটি কিছু পানি আছে যেটি হচ্ছে মলমূত্র আকারে, ইউরিন আকারে দেহ থেকে বেরিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ঘামের আকারে এটি বের করে দেয়। তো এইটি হচ্ছে যে এই পানির একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। তো এটি অবশ্যই শিক্ষার্থী এবং তোমাদের মনে রাখতে হবে। এবং অনেক সময় পরীক্ষা আসতে পারে যে উদ্ভিদের পুষ্টি উপাদানের মধ্যে পানির কার্যাবলীগুলি আলোচনা করো বা উল্লেখ করো, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই পয়েন্টগুলো লিখে একটু ব্যাখ্যা করতে হবে। এরপর আমাদের রয়ে গেছে একদম আমাদের পার্ট 4 শেষের দিকে। দেখো, গৃহপালিত পশু পুষ্টি, সুষম পুষ্টি উপাদান। সুষম কথাটা অর্থ হচ্ছে সবকিছু একই সাথে থাকবে, যথেষ্ট পরিমাণে থাকবে। দেখো যে উপরে আলোচিত যে পুষ্টি উপাদানগুলো আনুপাতিক হারে, অর্থাৎ আমরা তখন যে আলোচনা করলাম আমিষ, শর্করা, তারপরে স্নেহজাতীয় খাদ্য, ভিটামিন বা খনিজ পদার্থ, পানি, এটি হচ্ছে যে সব খাদ্যে বিদ্যমান থাকে তাকে সুষম পুষ্টি উপাদান বা সুষম খাদ্য বলে। এ খাদ্য গবাদি পশুর জন্য খুবই জরুরি। এ সকল খাদ্যে সকল পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। এটি সুস্বাদু এবং সহজ পাচ্য হয়ে থাকে, অর্থাৎ খুব সহজে এটিকে হজম করা যায়। এতে আঁশ জাতীয় খাদ্য অর্থাৎ শুষ্ক ও রসালো এবং দানাদার খাদ্য অর্থাৎ আঁশ জাতীয় খাবার থাকে, ফাইবার জাতীয় খাবার থাকে এবং পাশাপাশি দানাদার জাতীয় খাদ্য থাকে। তো আঁশ জাতীয় পুষ্টি উপাদানের মধ্যে দেখো রয়েছে হচ্ছে শুষ্ক ধানের খড়, গমের খড়, সাইলেস, এবং হচ্ছে সাইলেস হচ্ছে কাঁচা ঘাস শুকিয়ে যদি তৈরি করা হয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে সাইলেস। এবং হচ্ছে ঘাস, এরপর হচ্ছে রসালো, কাঁচা ঘাস, মিষ্টি আলু, মূলা এবং গাজর ইত্যাদি রসালো খাবারের মধ্যে রয়েছে। এবং দানা জাতীয় খাবারের মধ্যে রয়েছে গম ভাঙা, ভুট্টা ভাঙা, চালের কোড়া, গমের ভুসি, খোল এবং ডালের খোসা। তো এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের এই পুষ্টি উপাদানের মধ্যে দেখো কি কি রয়েছে। আজ জাতীয় পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথম রয়েছে আমাদের শুষ্ক জাতীয় হচ্ছে খাবার। শুষ্ক মানে হচ্ছে শুকনা খাবার। দেখো, শুকনা খাবারের মধ্যে রয়েছে ধানের খড়, গমের খড়, সাইলেজ ও হচ্ছে শুকনা ঘাস। অর্থাৎ সাইলেজ যেটি বলছি শিক্ষার্থী বন্ধুরা, এই সাইলেজটি হচ্ছে যে শুকনা ঘাস বিশেষ প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে এটি সংরক্ষণ করা হয়, এটি হচ্ছে সাইলেজ। আর এছাড়া ঘাস, শুকনা ঘাস, এটি হচ্ছে শস্যজাতীয় খাবারের মধ্যে। এবং রসালো খাবারের মধ্যে রয়েছে যেটির মধ্যে পানি আছে, রসালো খাবারের মধ্যে রয়েছে দেখো কাঁচা ঘাস, এছাড়া রয়েছে মিষ্টি আলু, মূলা, গাজর, মূলা, গাজর,
প্রভাতী। এবং আমাদের আরেকটি যে খাদ্য বানানো হয়েছে সেটা হচ্ছে দানা জাতীয় খাদ্য। দানা জাতীয় খাবারের মধ্যে রয়েছে হচ্ছে গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, চালের কুড়া প্রভাতী। তো এই যে দুই রকমের খাবার, অর্থাৎ এই যে আঁশ জাতীয় খাবার এবং হচ্ছে দানা জাতীয় খাবার, অর্থাৎ সব রকমের পুষ্টি উপাদান মিলে হচ্ছে এই সুষম পুষ্টি উপাদান তৈরি করতে হয়, এবং যেটি খুব সহজেই হচ্ছে হজম করা যায় এবং খেতেও সুস্বাদু হয়। তো আজকে আমরা আমাদের এই পার্টটিতে পার্ট 4 অর্থাৎ গৃহপালিত পুষ্টি উপাদান আমরা আলোচনা করলাম যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেরকম পুষ্টি উপাদান দরকার, ঠিক তেমনিভাবে পশুরও স্বাভাবিক দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সুসম্পন্ন করার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান দরকার। সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, স্নেহ বা ফ্যাট জাতীয় খাদ্য, আর রয়েছে ভিটামিনস এবং রয়েছে মিনারেলস বা খনিজ পদার্থ, এবং সবশেষে রয়েছে পানি। এগুলো কোন কোন উৎস থেকে আমরা পেয়ে থাকি, কোন কোন খাবারের মধ্যে আমরা পেয়ে থাকি এবং এর কী কী কাজে করে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবং সবশেষে আমরা আলোচনা করছি সুষম খাদ্য উপাদান, অর্থাৎ যেটির মধ্যে এই যে আমাদের যে সকল প্রকার যে পুষ্টি উপাদানগুলো, অর্থাৎ শর্করা, আমিষ, ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, ভিটামিনস, মিনারেলস, খনিজ পদার্থ, পানি একত্রে মিলে যেই যে খাবারটি তৈরি করা হয় সেটা হচ্ছে সুষম খাদ্য উপাদান। এবং একে দুই রকমের খাবারই থাকে, একটি হচ্ছে আঁশ জাতীয় পুষ্টি উপাদান এবং আরেকটি হচ্ছে দানা জাতীয় খাদ্য উপাদান। তো আশা করি আমার এই আজকে আমি যে আলোচনাগুলো করলাম তোমরা যদি তোমাদের অবসর সময়ে সেগুলোকে মনে রেখে যদি আরেকটু নিজেরা অনুসরণ করো, তাহলে অবশ্যই এই পাঠটি তোমরা খুব সহজে বুঝতে সক্ষম হবে, এবং পরীক্ষা এখান থেকে কোনো কোশ্চেন আসলে, যে কোনো কোশ্চেন আসলে তোমরা খুব বেশ ভালোভাবে এটির উত্তর করতে সক্ষম হবে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।